বেলাটা রাত ৮টা ছুঁই ছুঁই। তে আর জাঙ্কুক তের মায়ের দোকানের সামনে এসে নামলো, কিন্তু এখানে এসে খুব একটা লাভ হলো না, কারণ দোকানটা বন্ধ। জাঙ্কুক তের পাশে গিয়ে দাঁড়ালো আর তেকে বলল, তোমার মায়ের সাথে একটা মহিলাও তো এখানে কাজ করে, তাই না? তার নম্বর আছে তোমার কাছে? তে নাবোধক মাথা নাড়ে। কেন যেন এবার তের ভীষণ কান্না পাচ্ছে। তে নিজের কান্না আটকে রাখতে পারলো না আর কান্না করে বলতে লাগলো, আমার 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 মা বাবা কোথায় গেল? তের গাল বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল। জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তে, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তোমার সাথে কি কেউ ছিল না? তুমি কি চিৎকার করনি? তে কান্নার মাঝে বলে উঠল, না, আমি চিৎকার করার মতো অবস্থাতেই ছিলাম না। মায়ের অ্যাক্সিডেন্টের বিবরণ শুনেই আমি জ্ঞান হারিয়েছিলাম। তের কথা শুনে জাঙ্কুকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে উঠতেই পারছে না যে তেকে সে কিভাবে সামলাবে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের চোখ জোড়া মুছে দিল আর বলল, বললাম তো, চিন্তা করো না। তুমি কি বুঝতে পারছো না তোমার শরীরের কন্ডিশন আগে থেকে খারাপ? প্লিজ কান্না করো না তে। জাঙ্কুকের কথা শুনে তের কান্নার মাত্রা আরও বেড়ে যায়। নিজের কান্না লুকানোর চেষ্টায় সে অজান্তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এরকম ঘটনার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। সে নিজের জায়গাতেই জমে গেল। কিছুক্ষণ যেতেই দুহাতে তেকে বুকের মাঝে আঁকড়ে ধরল। তে প্রথমে অনিচ্ছাকৃতভাবে জাঙ্কুককে জড়িয়ে ধরলেও কিছু মুহূর্ত যেতেই সে জাঙ্কুকের বুকের মাঝে অদ্ভুত এক ধরনের শান্তি খুঁজে পেল। এর আগেও জাঙ্কুক থেকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তে সেই সময় বেখেয়ালি ছিল। তবে এখন তে সম্পূর্ণ খেয়ালেই আছে। তে ঠোঁট চেপে নিম্নস্বরে বলে উঠল, আপনি আপনি আমার বাবা মাকে খুঁজে দিন প্লিজ, যেখান থেকে পারেন খুঁজে এনে দিন। জাঙ্কুক আচমকাই থেকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। গাড়ি স্টার্ট দিতেই তে এগিয়ে আসে জাঙ্কুকের দিকে। বিনা বাক্যেই তে জাঙ্কুকের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে জাঙ্কুকের কোলেই মুখ গোজে। জাঙ্কুক বুঝতে পারে তের মন ভীষণ খারাপ। সে তের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ যেতেই তে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আপনি নিশ্চয়ই অনেক বিরক্ত হচ্ছেন, তাই না? আমি জানি আপনি কান্নার আওয়াজ পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেকে থামানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার বাবা মা কোথায় গেল? আমি কোথায় খুঁজবো তাদের? আমার ভীষণ কষ্ট হচ্ছে। জাঙ্কুক এক দৃষ্টিতে সামনের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে সে নিজের বাম হাতটা স্টিয়ারিং এর উপর রেখে ডান হাতটা তের মাথায় রেখে বলে উঠল, মাঝে মাঝে কাঁদতে হয় তে, আমি তোমাকে কাঁদতে বারণ করতাম না, তবে তুমি তো জানোই যে তুমি প্রেগনেন্ট। এই অবস্থায় কান্নাকাটি করলে কি হতে পারে সেটাও তুমি জানো। আর সত্যি বলতে আমি সেই জন্যই চিন্তিত। তে পুনরায় জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে মুখ গুজল। এই মুহূর্তে জাঙ্কুকই তার একমাত্র সেফ অ্যান্ড কমফোর্ট প্লেস। 15 মিনিট পর জাঙ্কুক গাড়িটাকে তেদের বাড়ির সামনে থামায় আর বলে, তে উঠো। জাঙ্কুকের ডাকে তে মুখ তুলল, তারপর ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। তের শরীর চলছে না, মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি কেউ নিংড়ে নিয়েছে। জাঙ্কুক গাড়িটা পার্ক করে তেকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। জাঙ্কুক নিজেও ক্লান্ত। তে রুমে এসে কাপড় চেঞ্জ করে জাঙ্কুকের দিকেই তাকালো। জাঙ্কুক ফোনে কাউকে মেল করতে ব্যস্ত। তে একটা শ্বাস ফেলে বাবা মায়ের রুমে এলো। তারপর সেখান থেকে মিনহুর একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে নিজের রুমে এসে জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। কাপড়গুলো দেখে জাঙ্কুক তের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তে তখন জাঙ্কুককে বলে, আপনি এগুলো পরে নিন, স্যুট কোট পরে আর কতক্ষণ থাকবেন? জাঙ্কুক মাথা নেড়ে তের হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট যেতেই জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো। জাঙ্কুক বের হতেই তে তার দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। জাঙ্কুক কিছু সময় তের দিকে তাকিয়ে থেকে তোয়ালেটা নিয়ে নিজের মুখ মুছতে লাগলো। জাঙ্কুক তখন থেকে বলছিলাম কি, বিড়ালের বাচ্চাটাকে সরাতে হতো। আপনি একটু সরিয়ে দিবেন? জাঙ্কুক তের দিকে তাকাতেই তে হকচকিয়ে বলে ওঠে, আসলে আমি আমার ভয় করছে। কুল ডাউন তে, আমি সরিয়ে দেব, চিন্তা করো না, এটা কোনো বড় ব্যাপার না। জাঙ্কুকের কথায় তে ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। সে তো ভুলেই গেছে জাঙ্কুক একজন ডক্টর।
মরা বস্তু দেখার অভ্যাস আছে তার। জাঙ্কুক তোয়ালেটা খাটের উপর রেখে তের উদ্দেশ্যে বলল, চলো ওটাকে দিয়ে আসি। জাঙ্কুক এগিয়ে গেল, তেও তার পিছু পিছু যেতে লাগলো। তে বাগানের সাইডে লাইট অন করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, ওটাকে নিয়ে বাগানের সাইডে চলুন। জাঙ্কুক মাথা নেড়ে বেলচা হাতে এগিয়ে গেল কিচেনের দিকে। তেও দূরত্ব বজায় রেখে জাঙ্কুককে সাহায্য করতে লাগলো। ছোট্ট কবরটার সামনে দাঁড়িয়ে আছে তে। এদিকে গোলাপ ফুলের ঘ্রাণে জাঙ্কুকের অবস্থা খারাপ। তে জাঙ্কুকের দিকে তাকাতেই থমকে যায়। তে জাঙ্কুকের দিকে বলল, এ কি কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? জাঙ্কুকের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, সেই সাথে সমস্ত মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক হাত চুলকাতে চুলকাতে বলল, গোলাপ ফুলে আমার একটু অ্যালার্জি আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। জাঙ্কুকের কথা শোনা মাত্রতে স্তব্ধ হয়ে যায়। এই জাঙ্কুকের মাথার তার কি ছিঁড়ে গেছে? সমস্যা হলে এতক্ষণ চুপচাপ সহ্য করছিল কেন? বিনা দ্বিধায় আচমকাই জাঙ্কুকের হাত ধরে ফেলল তে। জাঙ্কুক বিস্ময়ে তাকিয়ে রইল তের দিকে। কিছু বোঝার আগে তে জাঙ্কুকের হাত ধরে টানতে শুরু করলো। কিন্তু জাঙ্কুকের মতো উচ্চতার গড়নের একজন পুরুষকে কি তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া সম্ভব? তাও আবার তের পক্ষে সেটা একদমই অসম্ভব। তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আজব তো আপনি, আপনার কষ্ট হচ্ছিল, তারপরও কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ? এখনো দাঁড়িয়ে আছেন কেন? তের তীক্ষ্ণ কণ্ঠে ধ্যান ভাঙলো জাঙ্কুকের। নিঃশব্দে তের পিছু পিছুই হাঁটা ধরলো। তে কিচেনে এসে সবকিছু পরিষ্কার করতে নিলেই জাঙ্কুক বাধা দিয়ে বলে, তোমার শরীর ভালো না, এসব রাখো। তে মৃদু স্বরে বলে, ঘর অগোছালো থাকলে আমার শরীর আরো খারাপ লাগবে। জাঙ্কুক একটা চেয়ার টেনে তেকে সেখানে বসিয়ে দিয়ে বলল, আমি গুছিয়ে রাখছি। আরে আপনি কিভাবে গোছাবেন? আপনার শরীরটাও তো ভালো নেই, চোখ মুখের কি অবস্থা হয়েছে। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না পিচ্ছি। জাঙ্কুক গোছাতে শুরু করলেই তে এসে তাকে আটকায় আর বলে, এগুলো রাখুন, কাউকেই গোছাতে হবে না। জাঙ্কুক তখন বলল, আমি পারবো, তুমি চুপচাপ বসে থাকো তো। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। জাঙ্কুক সবকিছু গুছিয়ে তের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, দেখো সব ঠিকঠাক আছে? তে মাথা নেড়ে হ্যাঁ বলল আর বলল, অনেক কাজ করেছেন, এখন গিয়ে শুয়ে পড়ুন, কালকে কিন্তু বাবা মাকে খুঁজে বের করতেই হবে। জাঙ্কুক তের মুখ বরাবর ঝুঁকে বলল, তুমি চিন্তা করো না, কালকে দরকার হলে পুলিশের কাছে যাব। তে জাঙ্কুককে নিয়ে নিজের রুমে এলো। জাঙ্কুক তের উদ্দেশ্যে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি, তুমি ঘুমিয়ে গেলে আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়বো। তে মাথা নেড়ে শুয়ে পড়লো। জাঙ্কুকও তের পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তে ঘুমাতে পারে না। জাঙ্কুক থেকে বলল, তুমি ঘুমাচ্ছ না কেন? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে তখন চোখে পানি নিয়ে বলল, আমি ঘুমালেই আপনি চলে যাবেন, সেটা ভেবেই আমি ঘুমাতে পারছি না। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায় আর বলে, তুমি চাইছো আমি এখানেই থাকি? তে ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা আমি যাব না, এখানেই বসে থাকবো, তুমি ঘুমাও। তে শোয়া থেকে উঠে বসে বলল, আমার খাটটা ততটাও বড় না, কিন্তু দুইজন শোয়া যায়, মা প্রায় আমার সাথে ঘুমাতেন, আপনিও আমার পাশে শুয়ে পড়ুন। তের কথা শুনে জাঙ্কুক চমকিত নয়নে তের দিকে তাকায়। যে মেয়েটা তার সাথে ঘুমানোর ভয়ে রোজের রুমে গিয়ে লুকিয়েছিল, সে মেয়েটাই আজকে নিজে থেকে তার পাশে ঘুমাতে চাইছে। কি হলো, আপনার প্রবলেম হবে নাকি? জাঙ্কুক না বোধক মাথা নাড়ে আর বলে, আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে কষ্ট করে লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়ুন। জাঙ্কুক মাথা নেড়ে লাইট অফ করে দিয়ে তের পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর তে মৃদু স্বরে বলে উঠল, আমি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তের ফিসফিসিয়ে বলা কথাটায় জাঙ্কুকের শরীর অসাড় হয়ে এলো। সে জবাব না দিয়ে নিজে থেকেই তেকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি এই সময়টার জন্য কতটা অপেক্ষা করেছিলাম তুমি কল্পনাও করতে পারবে না হানিবি। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে তের গলা শুকিয়ে এলো। সেই সাথে জাঙ্কুকের মুখ থেকে হানিবি ডাকটা শুনে প্রথমবারের মতো ভালো লাগা কাজ করলো তের। তের হার্টবিটের রেট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। জাঙ্কুকের স্পর্শ তার দেহ এবং মনে এক অস্বাভাবিক শিহরণ ছড়িয়ে দিয়েছে। সে ভীষণ ভীত, তবে এটা জাঙ্কুককে হারিয়ে ফেলার ভয়। সে কোনো মূল্যেই জাঙ্কুকের এই স্পর্শের ভাগ অন্য কাউকে দিতে পারবে না। জাঙ্কুকের এই হাতের স্পর্শ শুধুমাত্র তের অধিকার। তে জাঙ্কুকের বুকের সাথে নিজেকে আরও জড়িয়ে নিল। রাত 12টা। তে ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস ভারী, যেন ঘুমের গভীরে তলিয়ে আছে।
অথচ জাঙ্কুকের চোখে এক ফোঁটা ঘুম নেই। সে হঠাৎ করে বালিশের নিচ থেকে ফোনটা হাতে তুলে নিল। জেহপের ইমেইলে নিজের নম্বর দিয়েছিল। জাঙ্কুক সরাসরি জেহপকে কল দিল। জেহপ রিসিভ করতেই জাঙ্কুক খুব সাবধানে তের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। হ্যালো জেকে, আমি অনেকক্ষণ যাবৎ বাইরে অপেক্ষা করছি রে, দরজা খোল, বাইরে অনেক মশা। জাঙ্কুক এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিতেই জেহপ ভেতরে প্রবেশ করে। তারা দুজনেই ড্রয়িং রুমে এসে বসে। চারপাশটা নিস্তব্ধ, ঘরের বাতাস পর্যন্ত ভারী। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর জেহপ প্রথম মুখ খোলে। ভাবিকে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত জেকে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়, চোখ লালচে, তবুও গলার স্বর নিচু রেখে বলে, তে ব্যাপারে জানতে পারলে আমি তেকে সামলাতে পারবো না রে জেহপ। কিছুতেই তেকে ব্যাপারে জানানো যাবে না। জেহপ মাথা নিচু করে হালকা শ্বাস ফেললো আর বলল, তাই বলে কি শেষবারের মতো তার বাবা মাকে দেখতেও দিবি না তুই? জাঙ্কুক দুই হাতে মাথা চেপে ধরে। এতক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছিল, কিন্তু ভেতরের কষ্টটাকে যেন এখন আর দমাতে পারছে না। মনের ভেতর একটা হাহাকার জমে আছে। জেহপ পাশে বসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলে, তুই এরকম করলে কিভাবে হবে বল? তেকে তো তোকেই সামলাতে হবে, তাই না রে ভাই? জাঙ্কুক কিছুটা সময় নিয়ে নিজেকে একটু শক্ত করে নেয় আর বলে, সকাল হতে আমি তেকে নিয়ে বাইরে চলে যাব। সেই সুযোগে তুই আমার আর তের ফ্যামিলিকে কল দিয়ে বাবা আর মার বিষয়টা জানাবি। সবার আগে আমার মামি, মানে তের খালাকে। জিহপ চুপচাপ মাথা নেড়ে সায় দিল। জাঙ্কুকের চোখ দুটো কেমন যেন জল জল করছিল, দৃষ্টি স্থির রাখতে পারছিল না। ভাবতে লাগলো, এসব কিভাবে হয়ে গেল রে জেহপ? আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আমার তে কিভাবে মেনে নেবে এসব? জেহপ একটুখানি নিঃশ্বাস ফেলে রয়ে শুয়ে বলো, সেখানে আমি এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আন্টির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অপারেশন চলাকালীনই উনি মারা যান। আর তেকেও হয়তো সেই সময় কিডন্যাপ করা হয়েছিল। এত কিছু একসাথে ঘটে যাওয়াতে আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছিল। না। আচমকা তীক্ষ্ণ চিৎকারে ঘরের শ্বাসরুদ্ধ নীরবতা বিদীর্ণ হয়ে গেল। জাঙ্কুক আর জেহপ দুজনেই ঝাঁকুনি খেয়ে রুমের দরজার দিকে তাকালো। তে তে দাঁড়িয়ে আছে। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসা অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের ভেতরের আতঙ্কটা দূর থেকেই ধরা পড়ছে। তে ধীরে ধীরে এগিয়ে আসে। ওড়নাটা কাঁধ থেকে নামতে নামতে হাত থেকে ফ্লোরে ঝুলে পড়েছে। তের খেয়ালও নেই। গলার স্বর কাঁপছে, বুকের ভেতরটা যেন কেউ পিষে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তে তখন বলল, উনি উনি এসব কি বললেন? জাঙ্কুক এগিয়ে এসে তেকে সামলানোর চেষ্টা করলো। যে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তে এক ঝটকায় জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে হাঁসফাঁস করতে করতে বলে উঠল, না 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 না, উনি একটু আগে ইয়ার্কি করেছেন তাই না? আরে আরে আমাদের বাইরে শপিং করতে যাওয়ার কথা ছিল। আমি মাকে কাপড় কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মা মা কিভাবে চলে যেতে পারে? বাবা বাবা, আমি তো তাকে এখন পর্যন্ত বলতেই পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি 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 মাকেও বলতে পারলাম না যে তারা আমার কাছে কতটা প্রিয়। তে হু হু করে কেঁদে উঠলো। জাঙ্কুক থেকে একটা নিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। তে জাঙ্কুকের বুকের মাঝে মুখ গুজে বলে উঠল, আমি কি এতিম হয়ে গেলাম? আমার কি আর কেউ রইল না? আপনি আমার মা বাবাকে একবার এনে দিন না প্লিজ। আমি শুধুমাত্র একবার তাদেরকে জড়িয়ে ধরে বলতে চাই, তারা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ বাবা মা। আমি বলতে চাই আমি তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি। জাঙ্কুকের বুকটা ধরে আসছে। সে মুখে কিছু বলতে পারছে না। তার চোখের নিচে পানি জমেছে। তে জাঙ্কুককে ছেড়ে দুপা পিছিয়ে গেল। হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো। বুক চাপড়ে বলতে শুরু করলো, মা মা বাবা প্লিজ ফিরে এসো, ফিরে এসো মা। তোমার ছোট্ট পরীর খুব কষ্ট হচ্ছে। বাবা, ও বাবা, মাকে এভাবে কষ্ট দিতে নেই। আমি আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে। ফিরে এসো। আল্লাহ আল্লাহ, আমার মা বাবাকে নিও না, ফিরিয়ে দাও আল্লাহ। আমি পারবো না থাকতে। মা তুমি তো বলেছিলে তোমরা থাকবে আমার পাশে, তাহলে কিভাবে চলে গেলে? কিভাবে চলে গেলে তোমরা? তের প্রত্যেকটা চিৎকার জাঙ্কুকের বুকে ছুরির ন্যায় বিঁধে যাচ্ছিল।
জাঙ্কুকের বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। জাঙ্কুক আর সহ্য করতে না পেরে পুনরায় থেকে আঁকড়ে ধরে জোর করে বুকের সাথে চেপে ধরলো আর বলল, কলিজা শান্ত হ প্লিজ, প্লিজ শান্ত হ। তুই এরকম করলে আমাকেও হারিয়ে ফেলবি তুই। আমি তোর কান্না সহ্য করতে পারছি না। ঘর জুড়ে থমথমে নিস্তব্ধতা। আলো ফুটেছে অনেক আগে, কিন্তু এই বাড়ির গায়ে যেন এখনো আধারের জাল। সাদা পর্দা ভেদ করে হালকা রোদের রেখা বিছানার উপর এসে পড়েছে, তবুও কোনো উষ্ণতা নেই আলোয়। বিছানায় নিথর হয়ে পড়ে আছে তার চোখের পাতাগুলো শান্ত, নিঃশ্বাসটাও কেমন যেন হালকা। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে, অথচ এই ঘুম ঘুম নয়। গত রাতে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। জাঙ্কুক বিছানার এক কোণে বসে আছে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সারা রাত এক ফোঁটা ঘুমায়নি সে। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো, আর মুখে দুশ্চিন্তার রেখা। মাঝে মাঝে সে তের দিকে তাকে নিঃশব্দে কিছু বলতে চেয়েও চুপ হয়ে যাচ্ছে। বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে, সম্ভবত আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সেই সাথে জাঙ্কুক জেহবকে দিয়ে লোকজন ভাড়া করে এনেছে অন্তিম কাজের প্রস্তুতির জন্য। এরই মাঝেতে একটু নড়ে ওঠে, চোখ দুটো একটুখানি খুলে আবার বন্ধ করে নেয়। কিন্তু মুহূর্ত খানেক পরে সে উঠে বসে, যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন তাকে টেনে তুলেছে। মা, মা বাবা, মা বাবা। তের কণ্ঠস্বর কাঁপছে, মুহূর্তে চোখ দুটো ছলছল করে উঠল। জাঙ্কুক তড়িৎ গতিতে তের সামনে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে তের কাঁধে হাত রাখে। তে তে একটু পানি খাবে? তে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, না, সব কিছু দুঃস্বপ্ন ছিল তাই না? আমার মা বাবার কিচ্ছু হয়নি, বলুন না। তে বসা থেকে খাটের বাইরে পা রাখতেই তার মাথা ঘুরে যায়। জাঙ্কুক তেকে সামলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। জাঙ্কুকের চোখ ভিজে ওঠে, গলায় কষ্ট আটকে আসে, তবুও তের মাথায় হাত রেখে বলে, বাবা মা চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছেন তে। একদিন আমাদের সবাইকেই যেতে হবে। তারা একটু আগে গেছেন আর আমরা একটু পরে যাব, এটাই ব্যবধান। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এরকম করো তাহলে তোমার বাবা মার আত্মা অনেক কষ্ট পাবে। জাঙ্কুকের বাকি কোনো কথাই তে শুনতে পেল না, শুধু বাবা মা চলে গেছেন সেটুকু শুনে তে ডুকরে কেঁদে উঠল। জাঙ্কুককে সরিয়ে দিয়ে এক হাতে নিজের বুক চাপড়াতে লাগলো। আমি আমি মানি না, আমি মানি না। আমার মা বাবাকে এনে দিন, আমার মা বাবাকে এনে দিন। আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না, আমি পারবো না থাকতে। তে মুহূর্তেই দরজার দিকে ছুটে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, মা, মা বাবা, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ আমাকে রেখে যেও না। আল্লাহ, আল্লাহ আমার বাবা মাকে ফিরিয়ে দিন। তের কান্নার শব্দে তের খালা ছুটে এলেন। সেই কিছুক্ষণ আগে এসেছেন, তার সাথে জেনি, মুন। বলতে গেলে এরকম ঘটনা শুনে তাদের বাড়ির সবাই ছুটে এসেছেন। তে আবারও সেন্সলেস হয়ে যেতে নিলেই জাঙ্কুক কোনো মতে তেকে আঁকড়ে ধরে। তের খালা তের অবস্থা দেখে হু হু করে কেঁদে ওঠে আর বলে, এসব কিভাবে হয়ে গেল? আল্লাহ কেন এরকমটা করলেন? আমার বোনটা আমাদেরকে কিছু না বলে এভাবে চলে গেল। এখন তেকে আমরা কিভাবে সামলাবো? জাঙ্কুক তেকে কোলে করে পুনরায় খাটে শোয়াতেই লক্ষ্য করলো তের ব্লিডিং হচ্ছে। এরকম দৃশ্য দেখার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক নিজের দুহাত সামনে এনে বেশ কিছুক্ষণ রক্তগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই জাঙ্কুক চিৎকার দিয়ে উঠল, তে! তের খালা কি করবেন ভেবে পেলেন না। সে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলেন, বাবা তুমি তাড়াতাড়ি থেকে হসপিটালে নিয়ে যাও, আমরা এদিকটা সামলে নেব। দেরি করো না, তাহলে হয়তো ওর ম্যারেজ হয়ে যাবে। ক্যারেজে কথাটা শুনে জাঙ্কুকের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তেমন কিছু হলে তেকেও সে বাঁচাতে পারবে না, আর না তো নিজেও বাঁচতে পারবে। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে জেহবকে খুঁজতে লাগলো, কিন্তু জেহব তো ডেইজি আর মিনহোর অন্তিম কাজ করায় ব্যস্ত। এরই মাঝে ইয়ঞ্জন এগিয়ে আসলো জাঙ্কুকের সামনে আর বলল, জেকে ভাইয়া চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। জাঙ্কুক মাথা নেড়ে তেকে কোলে তুলে নিল। তেকে নিয়ে দরজা অব্দি আসতেই বাড়ির মূল ফটক থেকে গাড়ির শব্দ ভেসে আসে। জাঙ্কুকের পরিবার এসে পৌঁছেছে। প্রথমেই নামলেন জাঙ্কুকের বাবা নামজুন, গায়ে সাদা পাঞ্জাবি, কপালে চিন্তার ভাঁজ, তার সাথে জিন, মুখে স্পষ্ট অস্বস্তি আর বিরক্তির ছাপ। তাদের পেছনে নামলো রোজ, তাদের পেছনের গাড়ি থেকে নামলো জিমিন, সুগা, মুন, জিমিনের মা কাজল। তাদের সাথে জিমিনের বাবাও আছে। সে আজকেই
বাংলাদেশে ব্যাক করেছিলেন। সবাই আসবে শুনে সেও তাদের সাথে এসেছেন। তের এরকম অবস্থা দেখে রোজ এক প্রকার দৌড়ে আসলো আর বলল, ভাইয়া তের কি হয়েছে? জাঙ্কুক উত্তর দিল না। নিরঞ্জন পেছন থেকে বলল, তের ব্লিডিং হচ্ছে, ভাইয়া ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে। কথাটা শুনে রোজও তাদের সাথে পা মেলালো, সেও যাবে তের সাথে। হসপিটালের করিডরটা থমথমে, সাদা আলোয় ঝকঝকে করিডরে তের নিথর দেহটা নিয়ে ছুটে যাচ্ছে জাঙ্কুক। তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়তা। পেছনে দৌড়ে আসছে ইয়ঞ্জন আর রোজ। সিস্টার, ডাক্তার কোথায়? ইমার্জেন্সি প্লিজ। ইয়ঞ্জন কাউন্টারের দিকে গিয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে নার্স, ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এলো। তেকে কোল থেকে নামিয়ে স্ট্রেচারে তুলে দিল জাঙ্কুক আর বলল, ও প্রায় 4 মাসে প্রেগনেন্ট, ব্লিডিং হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ওকে অবজারভেশনে নিন। জাঙ্কুকের গলা কাঁপছে। ডিউটি ডাক্তার একজন মহিলা গাইনোকোলজিস্ট এসে চোখ রাখলেন তের উপর। দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো তাকে। জাঙ্কুক তখন বলল, আমি একজন কার্ডিওলজিস্ট, আমি ওর সাথে যেতে চাইছি। জাঙ্কুকের কণ্ঠস্বর অনবরত কাঁপছে। ডাক্তার শান্তস্বরে বলেন, আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছে, আপনি বরং এখানে বসে অপেক্ষা করুন, আমরা ওনাকে স্ট্যাবিলাইজ করছি, আপনি চিন্তা করবেন না। জাঙ্কুক পেছনে সরে এসে দেয়ালে হেলে পড়ল। একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক থেকে। 2 হাত কপালে ঠেকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, শুধু ওকে আর বাচ্চাটাকে ঠিক রেখো, আমি ওদেরকে হারিয়ে বাঁচতে পারবো না। রোজ এসে জাঙ্কুকের পাশে দাঁড়ালো, ওর চোখেও পানি। ভাইয়া তুই কাঁদছিস? না, আমি কাঁদছি না রোজ, শুধু দোয়া করছি, বলেই জাঙ্কুক এক হাতে চোখের পানি মুছে নিল। প্রায় 8 ঘন্টা কেটে গেল, সময় যেন থেমে গেছে, প্রতিটি মিনিট যেন ঘন্টার সমান। ডাক্তার ওটির দরজা খুলে বের হয়ে এলেন, মুখে এক ধরনের স্বস্তির ছাপ, আর বললেন, আপনারা চিন্তা করবেন না, পেশেন্ট এখন স্থিতিশীল, বাচ্চারও কোনো ক্ষতি হয়নি। জাঙ্কুক যেন কয়েক মুহূর্ত বুঝতেই পারল না কথাটা। তারপর হঠাৎ হাঁপ ছেড়ে বাচ্চার মতো শ্বাস নিল সে। জাঙ্কুক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, তের জ্ঞান ফিরেছে? না, এখনও জ্ঞান ফিরেনি, বিশ্রামে আছেন, কিন্তু ভয়ের কিছু নেই, আমরা ওকে অবজারভেশনে রাখবো। এই অবস্থায় মানসিক চাপ ওনার জন্য খুবই বিপজ্জনক। জাঙ্কুক মৃদুস্বরে বলল, আমি কি ওর পাশে গিয়ে বসতে পারি? পারবেন, তবে শান্ত থাকবেন। জাঙ্কুক ধীর পায়ে ওয়ার্ডে ঢুকে তের পাশে গিয়ে বসল। তের মুখে অক্সিজেন মাস্ক, হাতের শিরায় ক্যানুলা লাগানো, বুকটা ধীরে ধীরে উঠছে নামছে, কিন্তু এত সবের মাঝেও তের মুখটা অদ্ভুত রকমের শান্ত। জাঙ্কুক ধীরে ধীরে তের কপালে হাত রাখলো আর বলল, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তে, আমি তোমাকে বলতে চাই যে তুমি একা না, আমি আছি তো তোমার পাশে। সেই কথাটুকু বলার সুযোগটাও দিচ্ছ না আমাকে। আচ্ছা তে, আমার কথা বাদই দিলাম, তুমি কি পারবে না বাচ্চাটার কথা ভেবে নিজেকে একটু শক্ত করতে? জাঙ্কুক ধীরে ধীরে তের ডান হাতটা মুঠোয় নিয়ে একটা চুমু খেলো আর বলল, প্লিজ তে, একটু শান্ত হও, আমি থাকবো তোমার পাশে, প্রমিস, তুমি একা না, একটু বিশ্বাস করো আমাকে। 2 ঘন্টা পর তে চোখ একটু একটু করে খুললো, তার দৃষ্টি ঘোলাটে। মা, মা। তার ঠোঁট নড়ে উঠল। জাঙ্কুক কান্না চেপে রেখে মৃদু স্বরে বলল, আমি আছি, এখানেই আছি তে। তে চোখ বন্ধ করে আবারও খুলল। তারপর জাঙ্কুকের দিকে নিজের হাত ছাড়িয়ে পেটের উপর রেখে ফিসফিসিয়ে বলল, আমার আমার বাবুটা আপাতত ভালো আছে, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে না যে বেবিটা বেশিক্ষণ ভালো থাকবে। তে চোখ বুজে ফেলো, এক ফোঁটা জল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে। কিছুক্ষণ যেতে যেতে ডান হাত দিয়ে নিজের অক্সিজেন মাস্কটা সরিয়ে ফেলে। জাঙ্কুক বাধা দিতে চাইলে তে ফিসফিসিয়ে বলে, শেষবারের মতো বাবা মাকে দেখতে চাই, প্লিজ আপনি আমাকে তাদের কাছে নিয়ে যান। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক তেকে নিয়ে সেই হসপিটালে এসেছে যেখানে ডেইজিকে আনা হয়েছিল। কিছুক্ষণ আগেই জেহপের সাথে জাঙ্কুক দেখা করে এসেছে। গত 3 দিন ধরে তাদের এই ফ্রিজারে রাখা ছিল। আইনি ঝামেলা মিটিয়ে জেহপ ঘন্টাখানেক পূর্বেই তের বাবা মায়ের নিয়ে যায়। এদিকে বাড়ির উঠোনে ডেইজি আর মিনহোর দেহ এসে পৌঁছায়। কাপড় মোড়ানো দুটো নিথর দেহ উঠোনে রাখা হয়েছে। আত্মীয় স্বজনদের কান্নায় বাড়ি এখন শোকের সমুদ্র। বাবা মায়ের নিথর দেহের সামনে বসে আছে তে। তের অপেক্ষাতেই এতক্ষণ যাবৎ সবাই বসেছিল। জাঙ্কুক তের পাশে দাঁড়িয়ে আছে। তে এক দৃষ্টিতে মা বাবার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আছে। বুকটা ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়, তবে তার গলা দিয়ে এখন আর কান্না বের হচ্ছে না, যেন কান্নাগুলো কিছু গলাতেই দাফন করে দিয়েছে। জাঙ্কুক তের কাঁধে হাত রেখে বলল, কলিজারে ওঠ প্লিজ,
তোমার বাবা মাকে যেতে দে। 3 দিন ধরে তারা অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিস না তাদের। তে এক বিন্দুও নড়ল না। ইয়ঞ্জন, জেহব আর সুগা জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। জেহব জিজ্ঞেস করলো, এটা তো তেদের ভাড়া বাড়ি, তাই না? আন্টি আর আঙ্কেলকে কোথায় ফোন করা হবে? জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে তে বলে উঠল, এটা আমাদেরই বাড়ি। বাবা কিস্তিতে বাড়ির মূল্য পরিশোধ করেছিলেন, আর বাকি টাকাগুলো ভবিষ্যতে আমি পরিশোধ করে দেব। আপনার আমার বাবা মাকে বাগানের পাশে শুয়ে দিন। মা বাবা খুব ভালোবাসে জায়গাটা। প্রায় সকালে আর সন্ধ্যার আগে ফুলের গাছগুলোতে পানি দিতেন। আমি চাই না তাদেরকে এ বাড়ি থেকে বের করতে। কথাগুলো বলতে বলতে তের গলা ধরে এলো। এর অনেকক্ষণ পরেও তের বাবা মাকে ছেড়ে উঠে দাঁড়াতে রাজি হলো না। ভাইয়া, ভাবিকে নিয়ে যাও এখান থেকে, নইলে তার শরীর আরো খারাপ করবে। সুগার কথা শুনে জাঙ্কুক তেকে টেনে তুললো। তে প্রথমে উঠতে না চাইলেও জাঙ্কুকের সাথে পেরে উঠলো না। জোরাজোরি করার কারণে তে শরীর ছেড়ে দিল। হুন্ডাটাও কাঁধ থেকে নিচে ঝুলে পড়লো। জাঙ্কুক এবার একটু রেগে যায়। সে হুন্ডা তুলে তের মাথা সহ বুকের অংশ পেঁচিয়ে দেয়। তে ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়ানোর প্রচেষ্টায় সে ব্যর্থ হয়। জাঙ্কুক আষ্টে পৃষ্ঠে তেকে জড়িয়ে ধরে বাড়ির ভেতর নিয়ে যায়। তের গলায় কান্নার দলা পাকিয়ে আটকে আছে, যার জন্য মুখ ফুটে বলতেও পারছে না। বাবা মায়ের কাছে আর একটু থাকতে চায় সে। জাঙ্কুক অবশ্য তের না বলা কথাগুলো বুঝতে পেরেছে, কিন্তু এখানে থাকলে তের উপর আরও প্রেশার পড়বে। কোনো সন্তানই চোখের সামনে তার বাবা মায়ের এই অবস্থা সহ্য করতে পারে না। জাঙ্কুক তের রুমে এসে দেখে বুকের সাথে চেপে ধরে বসে আছে। তেও পাথরের মূর্তি না এক দৃষ্টিতে জাঙ্কুকের পরনের পাঞ্জাবির কারুকাজের দিকেই তাকিয়ে আছে। বাড়ির বাগানের পাশে প্রস্তুত করা হচ্ছে তাদের শেষকৃত্যের কাজ। ছোট ছোট গাছ, ফুলের গন্ধমাখা পরিবেশের মাঝে সেই স্থানটা যেন শান্তির আশ্রয় হয়ে উঠছে। নামজন দাঁড়িয়ে আছে, মুখে অপ্রকাশিত অভিব্যক্তি। তার স্ত্রী জিন আর সেই বাড়ির প্রত্যেকের পাশেই দাঁড়িয়ে আছে। তার দাদুমণি বাদে বাড়ির সবাই এসেছেন। জিমিনের বাবা দুঃসংবাদ শুনে এলেও তার মূল উদ্দেশ্য ছিল তেদের বাড়িটা দেখে যাওয়া। সেও দেখতে চেয়েছে যে কোন ফ্যামিলির মেয়ের জন্য জাঙ্কুক তার মেয়ে জিমিনকে রিজেক্ট করেছিল। তবে চারপাশের এই মধ্যবিত্ত আবহ, কান্না আর কষ্ট সবই যেন মূল্যহীন লাগছে তার কাছে। জিন নিজেও বাড়িতে চলে যেতে চাইছেন। সে অবশ্যই দুঃসময় এসেছেন সামাজিক দায়িত্ববোধ থেকে, আর জাঙ্কুকের ভয়। সে নিজের ছেলেকে চেনেন, তারা এখানে না এলে জাঙ্কুক তুল কালাম করে ফেলত। জিনের পাশে এসে দাঁড়ালো কাজল আর বলল, ভাবি, সেদিন তুমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। তোমরা নিশ্চয়ই সেই জন্য আফসোস হচ্ছে, তাই না? আমার না অনেক আফসোস হচ্ছে ভাবি। তুমিই বলো, এরকমটা হবে কেউ কখনো ভেবেছিল? বৌমার অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি গিয়েছিলাম ওর কাছে, কিন্তু দেখলাম যে কে বাবা আছে ওর সাথে, সেজন্যই আর যাইনি। তোমার একবার বৌমার কাছে যাওয়া উচিত ভাবি। জিন একটু বিরক্ত বোধ করলেও মুখে বলেন, তুমিই বরং যাও কাজল, আমি এখানে এসেছি সেটাই তো অনেক। আর সেদিন আমি ভুল কিছু বলেছিলাম বলে মনে হয় না। তাদের মেয়েকে তারা সঠিক শিক্ষা দিতে পারেননি, এটা তাদের ব্যর্থতা। আমাদের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না কোনো কালেই, যদিও তাদের দুজনের মৃত্যুটা কারোরই কাম্য ছিল না। সত্যি ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। আমি অনেক মর্মাহত, কিন্তু তাদের মেয়ে যেভাবে আমার ছেলেকে ফাঁসিয়েছে, যেভাবে আমার ছেলেকে অন্ধ বানিয়ে রেখেছে, আমি সত্যি আর মেনে নিতে পারছি না। জিনের বিষাক্ত কথাগুলো শুনে কাজল ভীষণ ব্যথিত হলো, আর ভাবলো এই পর্যায়েও তার এরূপ ব্যবহার কাজল যেন মানতে পারল না। বিকেলের আলো গোধূলির সোনালি ছায়ায় রূপ নিল। বাড়ির উঠোনে তখনও কয়েকজন আত্মীয় স্বজন বসে আছে, কেউ কেউ বিদায় নিচ্ছেন। তাদের দুটো নিথর পাশে দুটো সাদা ঢিলা পড়ে আছে, সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে, গন্ধ ছড়াচ্ছে ফুল, পানিতে ভিজে থাকা মাটি। এই সময় জিন, রোজ, জিমিন, সুগা, কাজল আর জিমিনের বাবা মা সহ অন্য আত্মীয়রা একে একে বিদায় নিচ্ছে। এই বাড়ির বিষাদময়তা যেন সবারই শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। রোজ জাঙ্কুকের কাছে এসে বলল, ভাইয়া, তের খেয়াল রাখিস, আর যত তাড়াতাড়ি সম্ভব তেকে নিয়ে বাড়িতে ফিরে আসিস। এখানে থাকলে ভাবি স্বাভাবিক হতে পারবে না। জাঙ্কুকের উদ্দেশ্যে কথাগুলো বলে রোজ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে যায়। জাঙ্কুক মাথা নেড়ে তাদের বিদায় জানিয়ে বাড়ির ভেতরে ফিরে আসে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। বাড়িতে এখন শুধু জাঙ্কুক আর তের খালা আর তার 2 মেয়ে রয়েছে।
জাঙ্কুকের পরিবার চলে যাওয়ায় বাড়ির ভেতরের পরিবেশ আরো নিঃসঙ্গ, আরো নীরব হয়ে উঠল। তেদের বাড়িতে দুটি রুম, একটায় তে ও জাঙ্কুক, আরেকটায় তের খালা আর তার মেয়েরা থাকবেন। রাতের খাওয়া দাওয়ার পর জাঙ্কুক বলল, মামি আপনি ঘুমিয়ে পড়ুন, আমি তের পাশে আছি। আচ্ছা বাবা, আমরাও নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছি, ওকে নজরে রেখো। তের দেহ নিথর, একটা বালিশে হেলান দিয়ে মূর্তির ন্যায় বসে আছে। জাঙ্কুক শত চেষ্টা করেও তেকে খাওয়াতে পারেনি। সে একটা শ্বাস ফেলে লাইট নিভিয়ে দিয়ে নিঃশব্দে তের পাশে এসে শুয়ে পড়ল। তে তবুও নিস্তব্ধ। জাঙ্কুক আলতো হাতে তেকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ফিসফিসিয়ে বলল, কলিজারে একটু বোঝার চেষ্টা কর। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এমন করলে তো তুই নিজেও মরে যাবি। কেন বুঝতে পারছিস না? তে হঠাৎ করে বলে উঠল, মা অ্যাক্সিডেন্টে মারা গেলেও বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যদি তখন তার পাশে থাকতাম তাহলে হয়তো বাবা ধাক্কাটা সামলে উঠতে পারতেন। এভাবে নিজেকে দোষ দিও না হানিবি, তোমার কোনো দোষ নেই। তে আর কোনো কথা বলল না, জাঙ্কুকের বুকে ঘাপটি মেরে শুয়ে রইল। রাত প্রায় 3টা বাজে। চারিদিকে নিশ্চিম নীরবতা। হঠাৎই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। অন্ধকারের মাঝে হাতড়ে দেখে বিছানার আরেক পাশ খালি, তে নেই। গত রাতে না ঘুমানোর কারণে জাঙ্কুকের চোখ লেগে গিয়েছিল। জাঙ্কুক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তে তে কোথায়? জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে বাগানের সাইডে আসে। সে হসপিটাল থেকে ফেরার সময় অ্যালার্জির ওষুধ এনেছিল, যার জন্য সে একটু বেটার ফিল করছে। নইলে এতক্ষণে তাকে নিয়ে হসপিটালে ছুটতে হতো। কঠিন আধারের মাঝে বাগানের পাশে বসে থাকা তেকে নজরে এলো। সেদিক থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে দেখে তে মাটিতে বসে আছে, বাবার কবরের পাশে মাথা গুঁজে কান্নায় ভেঙে পড়ছে। মা, মা বাবা, আমাকেও নিয়ে যাও, আমি আর পারছি না। জাঙ্কুকের পাজরা থেমে গেল। তে আবারও কান্না করতে লাগলো। তোমরা তোমরা কিভাবে আমাকে ফেলে গেলে? একটিবারও ভাবলে না আমার কথা? আমিও যেতে চাই, আমাকে সঙ্গে না, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই কবরের মাটি জড়িয়ে ধরে, যেন ঠান্ডা সেই মাটির মধ্যেই খুঁজে পাচ্ছে একটু উষ্ণতা। আর ওড়না পড়ে গেছে একপাশে, চুলগুলো এলোমেলো, মুখ ভর্তি কাদামাটি আর অশ্রু। জাঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু এই অবস্থায় কিছু বলার শক্তি নেই তার। সে জানে এই শোক, এই কান্নার ভাগ সে চাইলেও নিতে পারবে না। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এসে তের পাশে বসলো। তের উদ্দেশ্যে বলল, কলিজারে, এই অবস্থায় তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে আমার নেই। শুধু এতটুকুই জেনে রাখ, তুই চলে গেলে আমার অবস্থাও তোর মতোই হবে। তাই তুই যদি চলে যেতেই চাস, আমাকে রেখে যাস না, আমাকেও তোর সাথে নিয়ে যাবি, কেমন? তে কোনো উত্তর দেয় না, শুধু কাঁদে। হঠাৎ করে সে জাঙ্কুকের দিকে ঘুরে তাকে তার গলা জড়িয়ে ধরল। জাঙ্কুক আর অপেক্ষা না করে তেকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ায়।